আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফারিয়া শারমিন। দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছাড় দেওয়া হবে না, মেনে নেওয়া হবে না কোনো চক্রান্ত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করা লং মার্চ থেকে এমন ঘোষণা দিল বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। সকালে নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পৌঁছায় বিএনপির 3 অঙ্গ সংগঠনের যৌথ গাড়িবহর। লং মার্চ শুরুর আগে সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ দখল করতে আসলে পাল্টা জবাব দেবে জনগণ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ কর্মসূচি সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে যাত্রা শুরু করেন। মতিঝিল হানিফ ফ্লাইওভার হয়ে কাশপুর, ভুলতা ও নরসিংদীর পথ ধরে লং মার্চ এগিয়ে যায় ভৈরবের দিকে। সেখানে গিয়ে হয় পথসভা। এতে নেতারা দেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ আমরা জাতীয়তাবাদী শক্তি উপড়ে ফেলা হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবো। পরে লং মার্চের বহর যাত্রা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। মাঝে বিভিন্ন জেলা থেকে লং মার্চে যুক্ত হয় স্থানীয় নেতাকর্মীদের গাড়ি। বিকালে আখাউড়া স্থলবন্দরের পাশে সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেয় এ সমাবেশে। অভ্যন্তরীণ বিষয়ে বারবার ভারত তার হস্তক্ষেপ করেছে। ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। আমরা অবিলম্বে ভারতের কাছে এই সীমান্ত হত্যার বন্ধ চাই। ফ্যাসিস্ট হাসিনা আপনাদের দেশে অবস্থান করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাচ্ছি। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত এদেশ দখল করতে এলে উল্টো বিহার, উড়িষ্যা দখলে নেওয়া হবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? মুখে গণতন্ত্রের কথা বললেও প্রতিবেশী দেশে গণতন্ত্র ভারত চায় না বলেও মন্তব্য করেন রিজভী। আমাদের শক্তি, আমাদের দেশ। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। আগরতলা অভিমুখে বিএনপি লং মার্চ কর্মসূচির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্বাভাবিক রয়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে 4 প্লাটুন বিজিবি। শতাধিক পুলিশ সদস্য স্থল বন্দর এলাকায় দায়িত্ব পালন করছে। পাসপোর্টধারী যাত্রী ছাড়া জিরো লাইনে জনসাধারণের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সকালে 15টি ট্রাকে হিমায়িত মাছ ও শুটকি সহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি করার কথা জানে স্থলবন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতেও যুদ্ধ করতে হবে বলে জানান তিনি। লন্ডনের সার এলাকার গিলফোর্ড হারবারে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে তিনি এমন আহ্বান জানান। ছাত্ররা এসছে সামনে, আমাদের জনতা এসছে সামনে, বুকের রক্তটার সামনে গিয়ে ঢেলে দিয়েছে। এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি স্লোগান দেওয়ার যুদ্ধ নয়। এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে, এই মোবাইল সেটে সাইবার ওয়ার, আপনাকে সাইবার ওয়ার করতে হবে। আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অল্প লোকের কাছে যায়, কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই ধরনের ডিভাইস গুলো ইউজ করবেন।
শুধু হই হই করলাম, স্লোগান দিলাম, এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না। সবার ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত ও ভোট নেয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদের দাবিও জানান তিনি। রাজধানীর মগবাজারে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে সূরার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ আর কোনো শক্তির কাছে মাথা নত করবে না উল্লেখ করে এটা ভারত বুঝলে দু দেশের জন্যই কল্যাণকর হবে বলে জানান জামায়াতের আমির। ষড়যন্ত্র প্রতিহত করে মানবিক বাংলাদেশ গড়তে ধর্ম, বর্ণ ও দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন এবং এখনো কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছেন। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে কুমিল্লার কোর্ট বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে বিশ্বাস করে না বাংলাদেশ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ। সেলিম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর নানা উস্কানি ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশটির সরকার ও মিডিয়া। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন, ভারতের সঙ্গে আর নতজানু সম্পর্ক নয়। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। তিনি জানান, গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে। বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। আমি মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে যে শ্রম মন্ত্রণালয়ে এসেছি, আর এখানে প্রায় প্রতিদিনই একটা সমস্যার সৃষ্টি হয়। তখন বসে চিন্তা করি যে হাউ টু রিজলভ ইট। এই কয়েকদিন আগে রিজলভ করলাম। অতীতের নির্বাচনগুলো থেকে আগামী নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম হবে বলেও জানান তিনি। আমি ফজলুল আলম মজুমদার সাহেব প্রায় বলছি। সেলিম মালিক, RTV, ঢাকা। গণহত্যার মামলার অভিযুক্ত পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন মেনে ভারতের ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া হবে। শাকিলা করিমের রিপোর্ট। নিয়োগ পাওয়ার পরই বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান প্রসিকিউশন টিমের পরামর্শক ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। ট্রাইব্যুনালে তিনি বৈঠক করেন তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের সাথে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাটম্যান বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পূর্ণ করতে সহযোগিতা করবেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে স্বচ্ছ ও সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে সহযোগিতা ও পরামর্শ দেব। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত আইন অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে পারে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়া উচিত।
তবে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চালাতে কোনো বাধা নেই। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে আসামি পক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারে। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। 10 বছর আগে 71-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচার শুরু হলে টবি ক্যাডম্যানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয় দলটি। তবে অনুমোদন দেয়নি হাসিনা সরকার। 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে সেই টবি ক্যাডম্যানকেই এখন জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো। কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। সংখ্যালঘুদের ওপর হামলা সংক্রান্ত যে বক্তব্য ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় দিয়ে গেছেন তা কোনোভাবেই দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাইম আশফাক। তবে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা ইতিবাচক বলে মত সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতি হয়, বৃদ্ধি পায় কূটনৈতিক অস্থিরতা। এমন সময় কয়েক ঘন্টার ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এখন প্রশ্ন, রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফরে সম্পর্কের মাপকাঠি এখন কোন পর্যায়ে রয়েছে? যাওয়ার আগে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের প্রসঙ্গ টেনে বিক্রম মিশ্রি ঢাকা ব্রিফিংয়ে যেসব কথা বলেছেন তা নিয়ে ঘোর আপত্তি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাইম আশফাকের। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বিবেচনায় কেউ আক্রান্ত হচ্ছে না। যে দুই একটা ঘটনা হচ্ছে, সেই দুই একটা ঘটনা হয় পলিটিক্যাল রিজন অথবা ব্যক্তিগত বা ব্যবসা জনিত কোনো বিরোধের কারণে আক্রান্ত হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিবের সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে বলে মত সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। বড় রকমের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল 5 আগস্টের পর থেকে, ফিরে আসবার একটা সুযোগ পক্ষে গ্রহণ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের অবস্থানের ব্যাপারে কথা বলা হয়েছে, সুতরাং যে খোলা কথা বলা হয়েছে এটা খুব ভালো হয়েছে। এই ভিজিটে দুপক্ষই তার নিজ নিজ অবস্থান এবং ইম্পর্টেন্টলি যে তাদের আশাবাদ, এক্সপেকটেশন কি একজন আরেকজন থেকে, সেই জিনিসটা তারা উপস্থাপন করতে পেরেছে। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সরজমিনে দেখার আমন্ত্রণের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক এই কূটনীতিক। আমাদের এখানে সত্যি সত্যি যে বড় আকারে কোন রকমের নিপীড়ন চলছে না, সেই জিনিসটা বারবার প্রকাশ করা, যে তাদের দেশে যে কট্টরপন্থীরা বিভিন্নভাবে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করছে, সেটার ব্যাপারে আমরা আমাদের কনসার্ন প্রকাশ করতে পারি। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ধরনের কোনো অগ্রগতি হবে এটি আশা করা না গেলেও রাজনৈতিক দূরত্ব কমানোর ক্ষেত্রে এই সফরে একটা সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন রয়েছে এবং থাকবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর জাপানের একটি কোম্পানিও বাংলাদেশ থেকে সরে যায়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। রাষ্ট্রদূত ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পৃক্ততার 3টি স্তম্ভের সম্পর্ককে সুদৃঢ় করবে, যার মধ্যে রয়েছে শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানবিক মিথস্ক্রিয়া। একই সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কার উদ্যোগের জন্য টোকিওর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত কিমিনোরি। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে।
ঘটনার জেরে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনাটি উঠে আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও, যেখানে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ভারত শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যকার বিবদমান মত পার্থক্য দূর করবে বলেই আশা করে যুক্তরাষ্ট্র। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক ইউনূস একথা বলেন। সকাল 10:30টায় আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক নয়, বিশ্ব নাগরিক হতে হবে। দুর্গম এলাকা বলে পিছিয়ে থাকলে হবে না, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু মনের সীমা রেখাকে বাড়িয়ে দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় দায় স্বীকার করলে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, না হলে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিলাল হোসেনের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সংবাদ সম্মেলনে দিবস দুটির যথাযোগ্য মর্যাদা পালনে বিভিন্ন দিক তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। মুক্তিযোদ্ধা যাচাইয়ের স্বচ্ছতা নিশ্চিতে মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদে যারা চাকরি নিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। একটা ইন্ডেমনিটিও হয়তো দেব, যে যারা অমুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তা নিয়ে কাজ করছে সরকার। সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোনো না কোনোভাবে যেন তারা ক্ষুণ্ণ না হয়, তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সেটাকে অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট মামলায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দ্রুত মামলার অনুসন্ধান ও তদন্ত করা হবে বলে জানালেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আগামী দিনের মধ্যে নতুন কমিশন সম্পদের হিসাব প্রকাশ করবে বলেও জানান তিনি। বিকেল 3:30টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন নতুন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। কমিশনার হাফিজ আহসান ফরিদ বর্তমানে বিদেশে আছেন। দায়িত্ব নিয়ে প্রথম দিন চেয়ারম্যান ও কমিশনার দুদকের কর্মকর্তার সঙ্গে প্রথম বৈঠক করেন। যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসেব আপনারা পেয়ে যাবেন। ফেসিবাদের পতন ঘটানো তরুণ প্রজন্মকে মাইনাস করার চিন্তাকে ভুল ভাবনা হিসেবে অবহিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভায় একতাবদ্ধভাবে দেশ করার আহ্বান জানান তিনি। আর দায়বোধ থেকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
অরণ্য গফুরের রিপোর্ট। জুলাইয়ের রক্তস্নাত দিনগুলোয় ঢাকা কলেজের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন ছাত্র শিক্ষকরা। উত্তাল দিনের স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে চলে কবিতা ও গান। ফ্যাসিবাদের দোসরদের পদে রেখে প্রকৃত সংস্কার সম্ভব না উল্লেখ করে বৈষম্য বিরোধী আন্দোলনের মর্মকে সমুন্নত রাখতে প্রতিজ্ঞা ঝরে আহত ও সমন্বয়কদের কণ্ঠে। আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। রাষ্ট্র সংস্কার এবং দেশ পরিচালনায় থাকবে তরুণ ছাত্র সমাজের প্রতিরোধ এবং অসাধারণ আমরা কামনা করছি। যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না। আগের প্রজন্মের ব্যর্থতার কারণেই তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়িয়েছে জানিয়ে নিজেদের আখের গোছানোর পরিবর্তে দেশের স্বার্থ বিচারের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। কোন শক্তি যদি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। দেশের প্রয়োজনে সর্বদা রাস্তায় থাকার অঙ্গীকার জানায় ঢাকা কলেজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। একসাথে নতুন করে লড়ব, নতুন বাংলাদেশ গড়ব। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার ম্যাগাজিনের বর্ষসেরা 10 ব্যক্তির তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের তালিকাটি সোমবার প্রকাশ করা হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে জাতির কারিগর আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে নেচার। বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে সরকার পতন থেকে শুরু করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসার প্রেক্ষাপট, ক্ষুদ্র ঋণের ধারণা এবং সমাজে দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার কথাও তুলে ধরা হয়। বিজ্ঞান, প্রযুক্তি, ঔষধ ও প্রকৌশলের পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলে গবেষকদের ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতি বছর সেরা 10 জনকে নিয়ে নেচার্স 10 তালিকা করে যুক্তরাজ্য ভিত্তিক এই সমসাময়িকীটি। প্রহরী ও সানশাইন নামে দুটি সাইবার সিকিউরিটি পণ্য নিয়ে এলো FSN সলিউশন লিমিটেড। রাজধানীর আমারি হোটেলে অত্যাধুনিক পণ্য দুটির উন্মোচন করা হয়। এ সময় জানানো হয় প্রহরী একটি অত্যাধুনিক নিরাপত্তা অপারেশন সেন্টার বা SOC হিসাবে কাজ করে এবং সানশাইন একটি অফলাইন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত অ্যান্টি র্যানসমওয়্যার টুল। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমি আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের CITO মিসবা আবদিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 11তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে শুরু হবে। দুদিন ব্যাপী এই সংলাপ চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায় বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এ সংলাপে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। ভয়াবহ বিমান হামলায় সিরিয়ায় প্রায় 80% বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সেই সঙ্গে সিরিয়ায় একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথাও বলেছে তারা। সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গেল 48 ঘন্টায় সিরিয়ায় প্রায় 500 স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে 15টি নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদনকারী কেন্দ্র রয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় 80% বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে না যায় সেজন্যই এ পদক্ষেপ নিয়েছে তারা। সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। আর সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্র এক্ষেত্রে ভূমিকা পালন করছে বলে দাবি করেন তিনি।
هرچه با اونها بجنگید گسترده تر میشه এদিকে বর্তমান পরিস্থিতিতে সিরিয়ানদের শান্ত থেকে ঐক্য প্রতিষ্ঠার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির। আর রাশিয়া বলছে বাশার আল আসাদকে তারা নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে। বিদ্রোহীদের তড়িৎ অগ্রযাত্রার মুখে তাকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয় বলে জানান রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ। রাকিব হাসান, RTV। আইসিসির সূচি অনুযায়ী বিভিন্ন দেশে পরিদর্শনের পরিক্রমায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এখন বাংলাদেশে। সকালে কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে জনসাধারণের জন্য প্রদর্শন শুরু হয় ট্রফি। আজই ঢাকায় ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। কাল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে ট্রফি। এরপর 13 ডিসেম্বর ট্রফি যাবে হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।